কবি অন্নদাশঙ্কর রায় একবার লিখেছিলেন, তেলের শিশি ভাঙল বলে খুকুর ওপর রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। এ প্রশ্নের উত্তর সেদিনও পাওয়া যায়নি, আর আজকেই বা দেবে এর উত্তর। 1947 সালের 15ই অগস্ট দিনটি ঠিক কেমন ছিল সমগ্র ভারতবাসীর কাছে তা আজকের দিনে দাঁড়িয়ে উপলব্ধি করা খুবই কঠিন। 200 বছরের ব্রিটিশ শাসনের আগুনের তাপ যারা অনুভব করেছেন তারা ছাড়া কিভাবেই বা বোঝা সম্ভব কতটা আনন্দের মুহূর্ত ছিল সেই ক্ষণ, যেদিন প্রথম স্বাধীন ভারতের তেরঙ্গা উড়েছিল দিল্লির লাল কেল্লায়। স্বাধীনতা দিবস এলেই আমরা সেই দিনটিকে উদযাপন করি। সমগ্র জাতির কাছে আজও এক গর্বের দিন স্বাধীনতা দিবস। তবে আজকাল তো রিলসের যুগ, তাই কয়েকটা দিন দেশাত্মবোধক নানা গানে দেশকে সম্মান জানানোর হুজুক ওঠে। হয়তো এই সময় দাঁড়িয়ে সেটাই স্বাভাবিক, কিন্তু প্রজন্ম কি সেই প্রশ্নের উত্তর আজও জানতে চায়? তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। ভারতের স্বাধীনতার এই গর্বের মুহূর্তের সঙ্গে জুড়ে রয়েছে এক কলঙ্কময় অধ্যায়। কারণ 1947-এর 15ই অগস্ট যেমন ছিল গোটা দেশের কাছে বহু প্রতীক্ষার দিন, কিন্তু কিছু মানুষের কাছে ছিল এক আতঙ্কে ভরা অধ্যায়। দেশ স্বাধীনের আনন্দ সেদিন ধুয়ে মুছে গেছিল তাদের কাছে। ভারতকে স্বাধীন করতে যে দীর্ঘ সংগ্রাম করেছিল দেশ, বিশেষ করে বাংলা ও পাঞ্জাব, তাদের উপরেই নেমে এসেছিল মৃত্যুর খাড়া। ভারতের ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায়। ভারতের স্বাধীনতা দিবস যতবার আসবে তার সঙ্গে সঙ্গেই উচ্চারিত হবে এই অধ্যায়ের প্রসঙ্গ। তা না হলে এই স্বাধীনতা বৃথা মনে হতে পারে। বাংলা পাঞ্জাবকে দু টুকরো করে জন্ম হয়েছিল জিন্নার স্বপ্নের পাকিস্তানের। প্রাণ গিয়েছিল প্রায় 20 লক্ষ মানুষের, বাস্তুহারা হয়েছিলেন কয়েক কোটি মানুষ। নিজের দেশেই পেতে হয়েছিল উদ্বাস্তুর তকমা। তাই আনন্দ উদযাপনের দিনে সেই ইতিহাস যদি ভুলে যাই, তাহলে ইতিহাসকেই হয়তো অপমান করা হয়। সেই লজ্জার ইতিহাসই নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে আই এম বোস। উত্তর খুঁজবে কোন পরিস্থিতিতে ভাগ হতে হয়েছিল ভারতকে। একের পর এক হিন্দু মুসলমানের দাঙ্গার মাঝে পড়ে আর কি কোনো পথ ছিল না ব্রিটেনের হাতে? কোন লজ্জার ইতিহাস থেকে নিজেকে বাঁচাতে চেয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন? কেনই বা এই বিভাজন মেনে নিল কংগ্রেস, গান্ধী, নেহরুরা? আজ খুঁজব সেই ইতিহাসেরই উত্তর। ইতিহাস কোনো মতবাদ বা বিশ্বাসের উপর নির্ভরশীল নয়। ইতিহাসকে ব্যাখ্যা করতে গেলে তার প্রেক্ষাপট বা সেই সময় যখন ঘটনাটি ঘটেছিল সেটা জানা ভীষণভাবে দরকার। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আই এম বোস তুলে ধরবে ভারতের স্বাধীনতার পাশাপাশি সেই দগদগে ঘা, অর্থাৎ দেশভাগের পেছনে ঠিক কি কারণ ছিল, কোনোভাবেই কি আটকানো সম্ভব ছিল না ভারতের এই কলঙ্কময় অধ্যায়। ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস সর্বদা জয়ীরাই লেখেন। সেই মতন স্বাধীন ভারতের ইতিহাস লিখতে বসেছিল এক নতুন ভারতের মসনদে আসীন হওয়া এক নতুন স্বাধীন সরকার। সেই ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হয়েছিল কিছু বলিদানের কাহিনী। একদিকে ডোমিনিয়ন স্টেটাসের সত্যতাকে অস্বীকার করে স্বাধীনতা ছিনিয়ে আনার দাবি, অন্যদিকে স্বাধীনতার ঠিক আগের রাত 14ই অগস্ট একটি দেশকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত, লাখো লাখো মানুষের মৃত্যু, সেই দায় থেকে হাত মুছে নেওয়া, সবই ছিল এই ইতিহাসের অংশ। কিন্তু স্বাধীনতার এতগুলো বছর পরও সেই ইতিহাসের আড়ালে উকি মারে দগদগে একটা ঘা, যার নাম দেশভাগ বা পার্টিশন। বর্তমান প্রজন্মের কাছে আজ সেই ইতিহাসই তুলে ধরব, কারণ স্বাধীনতার গল্প বলবো আর দেশভাগ সেখানে থাকবে না। কিভাবে হয়? নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। আই এম বোসের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আর আজ বলবো আপনাদের সেই আর্তনাদের কাহিনী। দেশভাগ ও স্বাধীনতা কেন একসঙ্গে উচ্চারিত হবে এই দুটি শব্দ? আজ যখন আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি, তখন কেন একসঙ্গে উচ্চারিত হচ্ছে এই দেশভাগের ইতিহাস? ভারতের এই কলঙ্কময় অধ্যায়কে বারবার কেন ফিরে দেখা? কে দায়ী ভারতকে দুটুকরো করার জন্য? অনেকে বলেন গান্ধী এবং নেহরু দায়ী, অনেকে বলেন না, জিন্না দায়ী। সত্যি কে দায়ী এই দেশভাগের পেছনে? আজকের এপিসোডে ফিরে দেখব সেই ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের জয়লাভের পর রণক্লান্ত হয়ে পড়েছিলেন ব্রিটিশ সৈন্যরা। বহু ক্ষয়ক্ষতি হয়েছিল তাদেরও।
ভারতে নিজেদের রাজত্ব কায়েম করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল ব্রিটিশ রাজের পক্ষে। কারণ একদিকে তখন জ্বলে উঠেছে নৌবিদ্রোহের আগুন, যা ত্বরান্বিত করেছিল সুভাষচন্দ্রের আজাদ হিন্দ ফৌজ ও পরবর্তীতে রেড ফোর্ট ট্রায়াল, যা ব্রিটিশকে এক প্রকার এই দেশ ছাড়তে বাধ্য করেছিল। 1945 যুদ্ধের জয়ের পরই 1946 সালেই সে চিন্তাভাবনা ব্রিটেনের মাথায় চলে আসে, ভারতকে স্বাধীনতা দিতে হবে। 1947 ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত হয় ভারতের স্বাধীনতার। ঠিক হয় 1948 জুন মাসে ভারতকে স্বাধীন করা হবে। কিন্তু তারই মধ্যে বাড়তে থাকে গোটা দেশ জুড়ে একের পর এক হিন্দু মুসলিম দাঙ্গা, যা চিন্তার ভাঁজ ফেলে ব্রিটিশ কংগ্রেস এবং মুসলিম লীগের। 1905 ধর 1905 আমাদের বাংলার যে বিভাজনটা, সেই বিভাজনের সময় থেকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মানে ঠিক তখন এই কথাটা আমরা উচ্চারণ করতে পারি না যে পাকিস্তান ফরমেশনের দিকে গোটা রাজনীতি চলে যাচ্ছে, এই কথাটা আমরা যেমন বলতে পারছি না, ঠিক তেমনি আমরা এই কথাটা অতি অবশ্যই বলতেই পারি। কেননা সার্কামস্টান্সিয়াল এভিডেন্সেস যেগুলো আমাদের রয়েছে, ফ্যাক্টস যেগুলো রয়েছে, হ্যাঁ, সেইটা যে মানে ভারত চিরকালের জন্য এক হয়ে থাকতে পারবে না। আজ না হোক কাল, কাল না হোক পরশু, ধর্মের উপর ভিত করে, কমিউনাল ইস্যুজ উপর ভিত করে এই ভারতের ভাগ বাটোয়ারা কিন্তু হবেই। টু নেশনস থিওরি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এই টু নেশনস থিওরির জন্ম ঠিক কোথা থেকে হলো বা চিন্তাভাবনা কোথা থেকে এলো তা নিয়ে কিন্তু অনেক দ্বন্দ্ব রয়েছে। অনেকেই বলেন যে মোহাম্মদ আলী জিন্নার চিন্তাতেই ছিল এই দ্বিজাতি তত্ত্ব। আসলে কি তাই? 1940 সালে কি দ্বিজাতি তত্ত্বর জন্ম হয়েছিল, যেখান থেকে ভারতকে দুটুকরো হয়ে পাকিস্তানের জন্ম হয়েছিল? অনেকেই বলেন টু নেশন থিওরির জন্ম হয়েছিল অনেক আগেই। ভারতের আত্মায় ঢুকে গিয়েছিল হিন্দু মুসলমানের মধ্যে এই দ্বন্দ্ব, যা 1940 জন্মগ্রহণ করেনি। টু নেশন থিওরির চিন্তা আসলে অনেক গভীরে, এবং টু নেশন থিওরি 40-এর দশক থেকেই যে শুরু হয়েছে তা নয়, এটা প্রথমে ছিল আমাদের কালচারে। আমরা যদি পিছনের দিকে ফিরে যাই, 19 শতকে সৈয়দ আহমেদ খান, যিনি মূলত বলেছিলেন যে হিন্দু এবং মুসলিম এই দুই জাতি কখনো একসাথে থাকতে পারে না। এবং এখানে একজন থিওডোর বেকের কথা আমি বলবো, যিনি একজন ব্রিটিশ, তিনি সোশ্যাল রিফর্মার হিসাবে তার পরিচয়, যিনি পরবর্তীকালে যে আলিগড় ইউনিভার্সিটি হয় তার মানে আগে তার নাম ছিল মোহামেডান ওরিয়েন্টাল স্টাডিজ, তো সেখানকার তিনি প্রিন্সিপাল ছিলেন। তো থিওডোর বেকেরও বক্তব্য ছিল এটাই, যে এই দুই জাতিকে এক মানে হিসাবে দেখা যায় না, এবং এই দুই জাতির ভিত্তিতে দেশ আলাদা হওয়া প্রয়োজন। পরবর্তীকালে আমরা 37 সালে দেখতে পাচ্ছি সাভারকার যখন বক্তব্য রাখছে হিন্দু মহাসভার ফোরামে, যে কনফারেন্সে, তখন তিনি বলছেন যে হ্যাঁ, হিন্দু এবং মুসলিম এই দুই জাতির ভিত্তিতে দেশ বিভাজন না হয়ে গেলে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হচ্ছে। এবং তিনি স্পেসিফিক্যালি মুসলিম লীগের তাদেরকে ট্রেটার হিসেবে চিহ্নিত করছেন, যেটা খুবই খুবই সত্যি কথা। কারণ 40-এর দশক থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে ভয়াবহ দাঙ্গার একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এবং তারা যেভাবে প্রতিটা ক্ষেত্রে যে মানে মুসলিম লীগ যেভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করছিল, তাতে এই বাতাবরণ কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু মোহাম্মদ আলী জিন্নার ভূমিকা কিন্তু এখানে ছিল মানে আমরা যেটা বলতে পারি খুবই নমিনাল। মানে জিন্না কিন্তু পরবর্তীকালে যেটা হয় আর কি, মানে মুসলিম লীগের মানে ফোরাম থেকে তার বক্তব্য রেখেছেন, তবে তার বহু আগে থেকে মূলত থিওডোর বেক, এই যে ব্রিটিশ এডুকেশনিস্ট যাদেরকে আমরা বলি, তারা কিন্তু এই দ্বিজাতি তত্ত্বের এই ধারণাকে পোক্ত করে গেছে। এই কঠিন সময় ভারতে আসেন লর্ড লুইস মাউন্টব্যাটেন, শেষ ভাইসরয় অফ ইন্ডিয়া। মাউন্টব্যাটেনকে ভারতে পাঠানো হয় যাতে স্বাধীনতা দ্রুত ত্বরান্বিত করা যায়। কিন্তু ভারতে পা রেখেই পরিস্থিতি যে এত সহজ নয় তা বুঝতে পেরেছিলেন ডিকি। ইয়েস, ডিকি মাউন্টব্যাটেনের ডাকনাম। মাউন্টব্যাটেন দেশে আসার পর নেহরুর সঙ্গে তার এবং মাউন্টব্যাটেনের পরিবারের যে হৃদ্যতা বা বন্ধুত্ব, সেটা আজ গোটা দেশের কাছে অজানা নয়। তবে ইতিহাস খুঁজলে পাওয়া যায় মাউন্টব্যাটেনকে স্পষ্টই নেহরু জানিয়ে দিয়েছিলেন তিনি কোনোভাবেই দেশভাগের পক্ষে নন।
তিনি এবং তার দল কংগ্রেস চায় ইউনাইটেড ইন্ডিয়া। অন্যদিকে মাউন্ট ব্যাটেন জানতেন যে জিন্নাকে বাগে আনা এত সহজ নয়। জিন্না চাইছেন নতুন রাষ্ট্র, অর্থাৎ পাকিস্তান। এই পরিস্থিতিতে মাউন্ট ব্যাটেনকে একটি সাজেশন দিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি বলেছিলেন, মোহাম্মদ আলী জিন্নাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়া হোক ভারতের, তাহলে তিনি এই দেশভাগের তথ্য থেকে সরে আসবেন। যদিও মাউন্ট ব্যাটেন এই সাজেশন কোনোভাবে অ্যাকসেপ্ট করেননি। 1940 সালের জিন্নার নেতৃত্বাধীন মুসলিম লীগের যে লাহোর কনভেনশন হয়েছিল, সেই লাহোরের যে অধিবেশনে রেজলিউশন পাশ হলো, যেটাকে লাহোর রেজলিউশন বলা হয়, অর্থাৎ যেখানে তারা দাবি জানালেন যে তারা ভারতবর্ষ থেকে আলাদা হয়ে পাকিস্তান হওয়া ছাড়া আর অন্য কিছুতে তারা শান্ত হবেন না, ক্ষান্ত হবেন না। শুধু যে মুসলিম প্রধান অঞ্চলগুলো নয়, ভারতবর্ষের যে হিন্দু প্রধান অঞ্চলগুলো ছিল, সেখানে যেখানে যেখানে হিন্দু মহাসভা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ছিল, সেই সব অঞ্চলে সেই সব মানুষদের মধ্যেও এই দ্বিজাতি তত্ত্ব একটা আওয়াজ উঠতে শুরু করলো। অর্থাৎ তারাও বলতে শুরু করলেন যে হিন্দু এবং মুসলমান এই দুটো সম্প্রদায়কে, দুটো ধর্মের মানুষকে একসঙ্গে থাকার কোনো উপায় নেই, এই দুটো মানুষের জন্য দুটো আলাদা দেশ দরকার। কংগ্রেস কিন্তু এই দেশ বিভাজনটাকে মেনে নিতে একদমই রাজি হয়নি। কংগ্রেস প্রথম থেকে বিরোধিতা করেছে। মুসলিম লীগ তাদের দাবিকে আরও সুপ্রতিষ্ঠিত করবার জন্যে 1946 সালে কলকাতা দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস বা কলকাতায় 1946 সালে একটা বিশাল বড় দাঙ্গা সংঘটিত করে, যেখানে লক্ষ লক্ষ মানুষের প্রাণ যায়। প্রথম কথা, হিন্দু মহাসভার জন্মলগ্নের আগে থেকেই ভারতবর্ষকে খণ্ডিত করা বা একটি ইসলামিক স্টেট করা, ইসলামকে প্রতিষ্ঠা করবার প্রচেষ্টা চলছিল। তো কংগ্রেসই কার্যত এই দেশভাগ মেনে নিয়েছিল। যদি সেদিন কংগ্রেস সিভিল ওয়ারের পথেও হাঁটতো, তাহলে আজকের দিন দেখতে হতো না। কার্যত কংগ্রেসের আত্মসমর্পণ করার কারণে, অ্যান্ড ওল্ড ম্যান ভেরি হ্যারি, এর কারণেই এই দেশভাগ তৈরি হলো। সময় যত এগোচ্ছিল, দেশের পরিস্থিতি আরো ভয়াবহ হতে শুরু করেছিল। ব্রিটিশ বুঝতে পেরেছিল দেশ তাদেরকে ছাড়তেই হবে, কিন্তু তাদের লাগানো দ্বিজাতি তত্ত্বের লড়াই গোটা দেশে তখন দাঙ্গার আগুন জ্বালিয়ে দিয়েছে। চারিদিকে রক্ত, লাশ, কাক শকুনে ছিঁড়ে খাচ্ছে পচা গলা মৃতদেহ, যা দেখে ঘাবড়ে গিয়েছিলেন মাউন্ট ব্যাটেন। এই দাঙ্গার ইতিহাস তার নামের পাশে লেখা থাকুক, তা তিনি চাননি। তাই দ্রুত সমস্যা সমাধানের পথ বাঁচতে থাকেন ডিকি। ইতিহাসবিদদের মতে এই পরিস্থিতিতে ব্যর্থ হয়ে যায় গান্ধীর হিন্দু মুসলিম ঐক্যের বার্তা। হিন্দু মুসলিম রিলেশনশিপের যে ব্যাপারটা, হ্যাঁ, উনি যে একটা অ্যামিকেবল সেটেলমেন্ট চেয়েছিলেন, যে কোনোভাবেই হিন্দু আর মুসলমান এই দুই ধর্ম বা হিন্দুইজম বা ইসলাম এই দু ধর্মের উপর ভিত করে ভারতের ডিভিশনটা যেন না হোক, এইটাকে তিনি কিন্তু কিছুতেই আটকাতে পারেননি। এই ব্যাপারে কংগ্রেসও ব্যর্থ হয়েছিল, গান্ধীও ব্যর্থ হয়েছিলেন। যদি মানে এক কথায় প্রেসাইজলি বলতে হয়, তাহলে ব্যর্থতা শব্দটা কিন্তু ব্যবহার করলে খুব একটা অনুচিত ব্যাপার আমার মনে হয় না হবে। 3 জুন প্ল্যান বা মাউন্ট ব্যাটেন প্ল্যান ভারতের ইতিহাসের এক অদ্ভুত সিদ্ধান্তের সময়। ভারতের পরিস্থিতি সামলাতে না পেরে মাউন্ট ব্যাটেন তিনি এক প্রস্তাব নিয়ে নিজের দেশে ফিরলেন। ব্রিটিশ পার্লামেন্টে পাশ করালেন সেই প্ল্যান। 1948 নয়, 1947 15ই অগস্টই স্বাধীনতা দেওয়া হবে ভারতকে। এই প্ল্যান নিয়ে যখন মাউন্ট ব্যাটেন দেশে ফিরলেন, গোটা ভারত তখন হতবাক। জুন, মাঝে 2 মাস অগস্ট, এত তড়িঘড়ি এই সিদ্ধান্ত কিভাবে নেওয়া সম্ভব? মাউন্ট ব্যাটেনের যে প্ল্যানটা ছিল, প্ল্যান বলতে গেলে যে 3 জুনের ঘোষণাটা, তার পিছনে যে তার প্ল্যান ছিল, তার যে ব্রেন গেম ছিল, সেটা কিন্তু এই ছিল যে ভারত তো ছেড়ে দিতেই হবে, ভারতকে ভাগ করে দিতেই হবে। তবে কিভাবে করা যেতে পারে যাতে এই ভারত এবং পাকিস্তান, প্রপোজ পাকিস্তান, একটা থিওক্রেটিক স্টেট, সেই দুটো ডোমিনিয়ন স্টেটাস পেয়ে ভারতের মানে ইংল্যান্ডের সাথে কমনওয়েলথ মানে টিমে যেন থাকে। কেননা
1947-এ, এবারে 1947-এর পর ভারতের কি হবে এইটা কিন্তু ইংল্যান্ডে বসে যে সরকার বা এখানে যারা আছেন মাউন্টব্যাটেন বা তার যে অ্যাসোসিয়েটসরা, তারা কিন্তু সেটা নিয়ে আর ভাবছেন না। এবারে তারা শুধু এইটাই ভাবছেন যে ভারতকে আমরা যদি এবং পাকিস্তানকে আমরা যদি কমনওয়েলথের মধ্যে রেখে নিতে পারি, তাহলে ফিউচারে আমরা যে আমাদের সে সমস্ত আফ্রিকান এশিয়ান যে কলোনিজ গুলো আছে সেটাকে নিয়ে কমনওয়েলথে আমাদের আরো সশক্ত সুদৃঢ় করতে পারবো। লাহোর কলকাতায় তখন কারফিউ জারি হয়েছে। ভারত ভাগের ঘোষণায় উত্তপ্ত হয়ে উঠেছে পাঞ্জাব ও বাংলা। এই দুই ভাগেই ভাগ করা হবে ভারতকে। মূলত মুসলিম অধ্যুষিত এলাকাগুলি নিয়ে তৈরি হবে নতুন দেশ পাকিস্তান। একদিকে হবে পূর্ব পাকিস্তান, অন্যদিকে পশ্চিম পাকিস্তান। স্বপ্ন সত্যি হতে চলেছিল অখিল ভারতীয় মুসলিম লীগের, যার প্রধান ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। ভারত ও পাঞ্জাব। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই দুই রাজ্যের ভূমিকা সর্বাগ্রে। অনেকেই মনে করেন সেই শাস্তি ভোগ করতে হয়েছিল পাঞ্জাব ও বাংলাকে, যদিও এই দু রাজ্যেই মুসলিমদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। কেননা এই বাংলা এবং পাঞ্জাব এই দুটো রাজ্যকেই ভাগ হতে হয়েছিল, কারণ বাকি যে অঞ্চলগুলো ছিল সেখানে প্রকটভাবে এক অঞ্চলে হিন্দু এবং এক অঞ্চলে মুসলিম প্রধান হওয়ার জন্য ভাগ করতে অসুবিধা হয়নি। কিন্তু বাংলার সমস্যা হলো যে প্রায় 54.5% মুসলমান ছিলেন, অর্থাৎ প্রায় 45.5% মতো ছিলেন অমুসলিম, যার মধ্যে হিন্দুই ছিল প্রধানত বেশি। এবং পাঞ্জাবেও প্রায় 55.5% বেশি আমরা দেখলাম যে মুসলিম প্রধান অঞ্চল, মুসলিমটা সেখানে সংখ্যায় বেশি, এবং প্রায় 44% হিন্দু এবং শিখ, যাদের মধ্যে শিখ বেশি। ফলে এই দুটো রাজ্যকে ভাগ করতে হলো। এই দুটো রাজ্যকে ভাগ না করলে এই হিন্দু প্রধান অঞ্চলগুলোকে ভারতবর্ষে আনা যেত না, এবং এই ভাগের জন্য জাতীয় কংগ্রেসকে অনেক লড়তে হয়েছে, বিশেষ করে বাংলা ভাগের জন্যে। কারণ বাংলাকে একসময় পাকিস্তানে পুরোটাই তারা নিতে চেয়েছিলেন, কিন্তু এখানে শ্যামাপ্রসাদ মুখার্জিও দাবি জানিয়েছিলেন, কিন্তু প্রধানত যে সংখ্যাটা এসেছিল এবং যে শক্তিটা এসেছিল সেটা দিয়েছিল জাতীয় কংগ্রেস। 1943-তে মোহাম্মদ আলী জিন্নাহ এই স্টেটমেন্ট রাখেন যে মানে মুসলিমদের যে মানে যে ইন্টারেস্ট সেটা ব্যাহত হচ্ছে ভারতবর্ষে, এবং তারা মাইনরিটি স্ট্যাটাস হিসাবে মানে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে না 1943। এবং 1947-এ যখন মাউন্টব্যাটেন এখানে এলেন এবং দেশ ভাগ হবে এটা মোটামুটি ঠিক হয়ে গেছে, সেই সময়তে জিন্নাহ একটার পর একটা দাবি রাখতে থাকেন। জিন্নাহ বলেন যে এই মুসলিমদের এই ইন্টারেস্টটা বজায় রাখার জন্য যে মানে দুটো পার্ট হবে, যে পাকিস্তানের পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, তার মাঝখান দিয়ে একটা করিডর যাবে, প্রায় 800 বর্গ মাইলের একটা এরিয়া যাবে। মানে ভারতবর্ষ শুধু যে মানে পাকিস্তান তৈরি হচ্ছে তা না, যে ভারতবর্ষটুকু থাকছে সেটাকেও দুভাগে ভাগ হয়ে যেতে হবে, একটা উত্তর দিক একটা দক্ষিণ দিক, এবং মাঝখান দিয়ে এই করিডর যাবে। তো এই দাবিগুলো 47-এর মানে আগস্ট মাসের আগে অবধি জিন্নাহ তুলেছে, কিন্তু তার পরবর্তীতে যখন পাকিস্তান হয়ে গেল তখন তার স্টেটমেন্টস গুলো কিন্তু খুব মানে অন্যরকম। মানে তিনি যে চিন্তা ভাবনা থেকে যেরকম পাকিস্তানের কথা ভেবেছিলেন সেই অর্থে কিন্তু সেটা পাননি। আর এই ছিল সেই মুহূর্ত, যে মুহূর্তে লেখা হয়েছিল এক কলঙ্কময় অধ্যায়। দুটুকরো করতে হবে ভারতকে, কিন্তু কে নেবে সে দায়িত্ব? কে সেই ব্যক্তি? সেই দায়িত্ব নিতে অবশেষে ভারতে এলেন মাউন্টব্যাটেনের অত্যন্ত কাছের ব্যারিস্টার সিরিল র্যাটক্লিফ। বাউন্ডারি কমিশনের দায়িত্ব দেওয়া হলো তাকে। কিন্তু অবাক বিষয় কি জানেন? এটাই ছিল র্যাটক্লিফের প্রথম ভারত সফর। তিনি ভারতের ধর্ম, সংস্কৃতি, সীমানা, ভূখণ্ড, ভৌগোলিক পরিস্থিতি সম্পর্কে সেই অর্থে কিছুই জানতেন না। আর এমন একটা মানুষকে দেয়া হয়েছিল এদেশের আগামীর দায়িত্ব। বাংলা পাঞ্জাবকে ভাগ করে আজীবনের জন্য টেনে দেবেন তার কাটা। এটাই ছিল র্যাটক্লিফের কাজ। শোনা যায় তাকে দেয়া হয়েছিল ভারতের বহু পুরনো জনগণনার একটি তালিকা। সবকিছু দেখার পর অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন তিনি, কারণ কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় ধানক্ষেত কিছুই জানতেন না র্যাটক্লিফ। কিন্তু তাকে ভাগ করতেই হবে। তার সমস্যার কথা তিনি জানিয়েছিলেন মাউন্টব্যাটেনকে। না, কোনো কথা নয়, দ্রুত টানতে হবে লাইন। কলকাতা লাহোর দু প্রান্তে বসে থাকা মানুষজনের মধ্যে তখন উদ্বেগ। কে কোথায় যাবেন কিছুই জানা নেই। কিভাবে দাগ কোথায় টানবেন র্যাটক্লিফ? নিজেদের ভিটে মাটি, পরিবার, সন্তান সন্ততি, গবাদি পশুদের নিয়ে কোথায় উঠবেন? এদেশ কি ছাড়তে হবে? কোথায় যেতে হবে? এই উদ্বেগে তখন দিন কাটাচ্ছেন বহু মানুষ।
অবশেষে র্যাডক্লিফ টানলেন সেই লাইন। আলাদা হয়ে গেল ভারত ও পাকিস্তান। একদিকে পূর্ব পাকিস্তান, অন্যদিকে পশ্চিম পাকিস্তান, মাঝখানে ভারত। সেদিন এমনই অবিবেচকের মতন সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশ সরকার। এক মুহূর্তের মধ্যে তৈরি হয়ে গেল কোটি কোটি মানুষের ভবিষ্যৎ। 15ই আগস্ট আসার আগেই দেশ ছাড়লেন র্যাডক্লিফ, কারণ যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে চলেছিল তা নিজের চোখে দেখার জন্য প্রস্তুত ছিলেন না তিনি। এদিকে 15ই আগস্ট দিনটা যতই এগিয়ে আসছে, গোটা দেশের কাছে তখন নতুন এক জীবনের স্বপ্ন। কিন্তু অন্যদিকে চলছে বাংলা ও পাঞ্জাব। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মারামারি, কাটাকাটি, চলছে এলাকা দখলের লড়াই। কোথায় গন্ডগোল হলো, এত সংবাদ মাধ্যমের সুযোগ ছিল না তখন, কিন্তু লোক মুখে গুজব ছড়ানো খুব, তখন গুজবটা ছড়াতো অমুক জায়গায় এত মুসলমান মারা গেছে, অমুক জায়গায় এত হিন্দু মারা গেছে। এইসব গুজবগুলো কিন্তু তখন খুব আমাদের মতো সাধারণ মানুষদের ভীত সন্তুষ্ট করে রাখছে। স্বার্থান্বেষী মানুষ তারাই ইংরেজ ও দেশের যারা তৎকালীন পরিচালক ছিলেন তারা এই সর্বনাশটা করবে। গোটা দেশের কাছে যখন একটা আনন্দঘন মুহূর্ত, একটা আবেগের মুহূর্ত, বহু ত্যাগ এবং বহু সংগ্রামের পর ভারত স্বাধীন হতে চলেছে, কিন্তু অন্যদিকে দেশভাগের সেই জ্বালা জ্বালিয়ে মারছে বাংলা এবং পাঞ্জাবকে। কত মহিলা ধর্ষিতা হয়েছিলেন জানেন? কত বাবা তাদের মেয়েকে বিষ দিতে বাধ্য হয়েছিলেন? বাবা নিজের হাতে খুন করেছেন নিজের কন্যা সন্তানকে, কারণ সম্মান অনেক আগে। কি কঠিন সময় দেখেছিল সেই মুহূর্তে ভারত। একদিকে স্বাধীনতার আনন্দ উদযাপন, অন্যদিকে হাহাকার, দাঙ্গা, একের পর এক খুন, লুটতরাজ। তখন চলছে এলাকা দখলের লড়াই। যারা একসময় ছিলেন প্রতিবেশী তারাই হয়ে গিয়েছে আজকে শত্রু। ঠিক কত লোকের মৃত্যু হয়েছিল জানেন? সরকার হিসেব বলে 20 লক্ষ, কিন্তু সংখ্যাটা ছিল আরো অনেক বেশি। এই ম্যাসাকারের পেছনে দায় কার ছিল? সেই দায় আজ পর্যন্ত কেউ নেয়নি। 14ই আগস্ট রাতে সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো গোটা দেশকে। পরিস্থিতি আরো তীব্র হতে শুরু করলো, কিন্তু এই প্রশ্ন বারবার উঠেছে, এই পরিস্থিতি আটকানো যেত না? কেন ভাগ করতে হলো ভারতকে? কোথায় গেল কংগ্রেস? কেন দেশভাগের সিদ্ধান্তকে মেনে নিল তারা? সত্যি কি নেহরু বাধ্য ছিলেন, নাকি তখন তার মাথায় ঘুরছে তখ্তের স্বপ্ন? তাহলে নেহেরু প্রাইভেটলি কিন্তু এটা অ্যাকসেপ্ট করলেন যে আমরা এটাকে মানে উই ওয়্যার ইন হেস্ট, উই ওয়্যার টায়ার্ড, এই যে এত হিংসা, এত রক্তপাত, এই নিয়ে আমাদের সমস্যা ছিল, আমরা পেরে উঠতে পারছিলাম না। কংগ্রেস অ্যাজ এ হোল সে কিন্তু ধরুন মানে তাড়াতাড়ি ফ্রিডম চাই, যে একটা ইনএভিটেবল আমরা যেটা বলি, অর্থাৎ যে বিপর্যয়টা এড়ানো যেত না সেই বিপর্যয়টা ঘটিয়েই ভারতবর্ষের স্বাধীনতা হয়েছিল। দেশ বিভাজন এড়ানো সম্ভব হয়নি, এর জন্য পণ্ডিত নেহরুকে দোষ দেওয়ার উচিত নয়। ইলেকশনে সেই সময়তে মেজরিটি ছিল সর্দার প্যাটেলের দিকে, এবং ইনফ্যাক্ট মানে ইন্টারনাল ইলেকশনে কংগ্রেসের সেরকমই সিদ্ধান্ত এসেছিল। গান্ধী ইন্টারভেনশন, তার ফলে আলটিমেটলি পণ্ডিত নেহরুর যে পপুলারিটি আমরা 20 দশক বা 30-এর দশকের শুরুর দিকটা অব্দি দেখেছিলাম, পরবর্তীকালে তার বিভিন্ন সময়ে কখনো তিনি নিজেকে সোশ্যালিস্ট বলছেন, কখনো তিনি ব্রিটিশদের বন্ধু বলছেন। তো এইভাবে তার যে স্ট্যান্ড বারবার পাল্টেছেন, তার ফলে তার গ্রহণযোগ্যতা একদম মানে 37 সালে একেবারেই হারিয়েছিল। তো সেই দিক থেকে, এবং ইলেকশনও তিনি হেরেছিলেন ইন্টারনাল ইলেকশনে, তো সেই দিক থেকে অনেক স্ট্রং কন্টেন্ডার ছিলেন সর্দার প্যাটেল। তো সেই জন্য তিনি অনেক বেশি মনোযোগ করেছিলেন কিভাবে নিজের প্রাইম মিনিস্টার হওয়াটাকে এনশিওর করা যায়। গান্ধীজি কি চেয়েছিলেন এই বিভাজন? না, তিনি চাননি। কিন্তু তিনি যে মানসিকতা নিয়ে বসেছিলেন তা ছিল কাল্পনিক। হিন্দু মুসলমানের মধ্যে এই যে ঐক্যের বার্তা, ভাই ভাইয়ের বার্তা, তা এই একের পর এক দাঙ্গার ছবিতেই স্পষ্ট ছিল যে তা ভেঙে পড়েছিল। ব্রিটিশের নির্দেশে বাংলার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সোহরাওয়ার্দীকে নিয়ে গান্ধী এসেছিলেন বাংলাতে। তার সঙ্গে সোহরাওয়ার্দীকে দেখার পর পরিস্থিতি আরো বিগড়ে যায়। গান্ধীজি দেশভাগের সেই কঠিন পরিস্থিতিতে এসেছিলেন কলকাতায়। বেলেঘাটার আশ্রমে তখন তিনি মৌনব্রত।
স্যার একটাই কথা তিনি আওড়াচ্ছেন, ইস আজ যদি আমার সুভাষ থাকতো। ঠিকই, ভারতের এই কঠিন সময় গোটা দেশ সুভাষচন্দ্রের অনুপস্থিতি বারবার মিস করেছিল। তিনি থাকলে সত্যি কি এমন পরিস্থিতি তৈরি হতো? দ্য ফ্রিডম অ্যাট মিডনাইট, রাতের অন্ধকার কাটিয়ে নতুন সূর্য উঠছে ভারতের। লক্ষ লক্ষ শহীদের বলিদান এদেশ আজ স্বাধীনতা পেতে চলেছে। কতদিনের এই প্রতীক্ষার ফসল। 200 বছর ব্রিটিশের দাসত্ব সয়েছে ভারত, আর আজ সেই দিন, সেই বহু প্রতীক্ষিত দিন, 15ই আগস্ট 1947 সাল, স্বাধীন হলো ভারতবর্ষ। বিভিন্ন গ্রামে শহরে উদযাপন শুরু হয়ে গিয়েছে। আর অন্যদিকে গত রাতেই একটি দেশকে ভেঙে তৈরি হয়েছে আরো একটি নতুন দেশ, পাকিস্তান। একদিকে যখন স্বাধীনতার আনন্দে উত্তাল, তখন কিছু মানুষ অন্ধকারে প্রাণ বাঁচিয়ে খুঁজে বেড়াচ্ছেন নিজেদের পরিচয়, একটু আস্তানা, তাদের দেশ। কিছু জায়গায় কিছুই হয়েছে, টাকাটি মুসলমানের যে ভেদ, এটা অবশ্যই হয়েছে, এটা অস্বীকার করছে। কিন্তু সব জায়গায় এখন আমরা আফসোস করি না আসলে, কিন্তু আমাদের এই অঞ্চলে রংপুরে কোনো রকম কোনো কিছু কোনো ঘটনাই ঘটেনি যেটা উল্লেখযোগ্য। স্বাভাবিক হচ্ছে। আসার সময় মনে আছে আমার বাবাকে কাকাকে মুসলমানরা খুব হাত জোর করে বিনয় করে বলছিল, আপনারা যাবেন না, আপনারা গেলে আমাদের কি হবে। সত্যি কথা, একে অপরের উপর নির্ভর ছিল। অমৃতসর ম্যাসাকারের কথা এখনো ভুলে যায়নি ইতিহাস। ব্লাড ট্রেন, ভারত থেকে পাকিস্তান যাচ্ছে ট্রেন রিফিউজিদের নিয়ে, অন্যদিকে পাকিস্তান থেকে আসছে রিফিউজিদের নিয়ে। এই ট্রেনে শুধু রক্ত আর লাশ চোখে পড়েছে। কত কষ্ট করেছে মানুষ এই স্বাধীনতা পাওয়ার জন্য, তার অন্যতম উদাহরণ এই দেশভাগ। কত মানুষের রক্ত ঝরেছে, কত সন্তান তার বাবা মার কোল থেকে আলাদা হয়েছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। ইতিহাসের পাতায় তার লেখা নেই। কাকা রংপুরে একটা স্কুলে মাস্টারি করতেন। তিনি এখানে এসে চারদিকে হন্ডা হয়ে ঘুরে বেড়াচ্ছেন, কোথাও কোনো চাকরির কোনো রকম সুবিধা পাচ্ছেন না। তো উনি হাওড়ার অঞ্চলের ওদিকে একটা জায়গায় একটা চাকরির সন্ধান পেয়ে ওখানে ইন্টারভিউয়ের মতন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। সঙ্গে আমাদের দুই ভাইকেও নিয়ে যেতে যেতে হঠাৎ সবাই দেখি নাকে চাপা দিয়ে বসে আছে। তখন আমাকেও সবাই বললো, কাকাও বললেন, চন্দন শিগগিরই নাক চাপাবো, নাক চাপাবো। নাক চাপা দিলাম, ভালো লাগছে না। আমার তো কি হলো, দুর্গন্ধ বেশি আসছে। দুপাশে এই তো সব পড়ে আছে বহুদিনের মতো, তাদের পচে গলে গেছে। বিভাজনের এই কলঙ্কময় অধ্যায় নিয়ে আজীবন প্রশ্ন উঠবে, কারণ এই একটি সিদ্ধান্ত সেদিন 20 লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। 1.5 কোটি মানুষ উদ্বাস্তু তকমা নিয়ে গৃহহীন হয়ে পড়েছিলেন। কিন্তু পরিস্থিতি কিন্তু ভারতের মানে পূর্ণ স্বাধীনতার জন্য অনুকূল ছিল। তার কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখেছি যে পরেও মানে উইনস্টন চার্চিল ক্ষমতাচ্যুত হয় এবং সেখানে লেবার গভর্নমেন্ট আসে। কিন্তু তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল ভারতের এইসব নেতৃবর্গে। কিন্তু এই বেসিক্যালি বলতে গেলে এইভাবে ঠিক কোনো একজন ফিগারকে দায়ী করা যায় না। পরিস্থিতি তো ডেফিনেটলি এরকম একটা মানে এই পার্টিশনের জন্ম দিয়েছে, এবং তার থেকেও বড় কথা যারা নেতৃবর্গ বলে সেই সময় ছিলেন তারা ছিলেন ইনকেপেবল। যে কথাটা ডক্টর লোহিয়া তার এই বইতে বলছেন, গিল্টি ম্যান অফ ইন্ডিয়াস পার্টিশন। গিল্টি ম্যান অফ ইন্ডিয়াস পার্টিশন এই একটা বই ডক্টর রাম মনোহর লোহিয়া লিখেছেন, এবং এই বইটাই একমাত্র বই যেখানে ভারত বিভাগের সময় প্রত্যেকের এক্স্যাক্টলি কি রোল ছিল সেটা সম্পর্কে ডক্টর লোহিয়া বলেছেন। এবং সেখানে তিনি পণ্ডিত নেহরুর কথা তো বলেছেন, বাট পণ্ডিত নেহরুকে তিনি হেল্পলেস একটা ফিগার হিসেবে বলছেন। আপনি একজনকে, কোন পলিটিশিয়ান বা কোন পলিটিক্যাল পার্টি একজনকে দায়ী করতে পারে,
কিন্তু ইতিহাসের ছাত্র হিসাবে আমরা কোনো একটা দল বা কোনো একটা ব্যক্তিকে দায়ী করতে পারি না। এবং এটা ছিল একটা অ্যাকশন রিয়াকশন চেন রিয়াকশনের প্রসেস। যদি আমরা ভুল বলি তাকে, যে ভুলটাকে শুধরে নেওয়ার হয়তো একটা সুযোগ আগে ছিল, কিন্তু তখন হয়তো সেই পদক্ষেপ বিভিন্ন রাজনৈতিক দল সেরকম ভাবে হয়তো নেননি। ভুলগুলো কিন্তু আগে থেকেই হয়েছে এবং সেটাকেও এখন আমরা বছর পরে তার পোস্টমর্টম করতে যখন বসছি তখন সেটাকে ভুল মনে করছি। আবার সেটাকে যে সবাই ভুল মনে করছে তা নয়, যেটা আমার কাছে একটা ভুল হতে পারে সেটা আর একটা গোষ্ঠীর কাছে সেটা সঠিক মনে হতে পারে। দেশভাগের একাধিক কারণ ছিল, আর এই ঘটনার জন্য কোনো বিশেষ ব্যক্তি বা দল দায়ী নয়। আমার মতে দেশভাগের কারণগুলি সমষ্টিগতভাবে একাধিক কারণের ফলস্বরূপ। ভারত সেদিনকে পূর্ণ স্বরাজ পায়নি, ডোমিনিয়ন স্টেটাস পেয়েছিল, অর্থাৎ কমনওয়েলথের সদস্য আজও আমরা। ভারতের স্বাধীনতা নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই ভারতের স্বাধীনতার পিছনে ছিল লাখো শহীদের বলিদান। নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার আজাদ হিন্দ ফৌজ না থাকলে ভারত হয়তো এত দ্রুত স্বাধীন হতো না। এবং অবশ্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট একটা বড় কারণ ছিল। কিন্তু তার সঙ্গে সঙ্গেই আজকের এপিসোডে যে পর্বটি নিয়ে আলোচনা করলাম তা হলো দেশভাগ। বিভাজনের এই ইতিহাসে সত্যি কি কেউ দায়ী, সত্যি কি কেউ বা কারা দায়ী? এই প্রশ্ন যখন উঠে আসে, আমি ইতিহাসকে নিজের ব্যক্তিগত চিন্তাধারা বা কোনো রাগ বা ক্ষোভ থেকে ব্যাখ্যা করতে পারি না। ইতিহাস সর্বদাই সময় এবং পরিস্থিতি এবং প্রেক্ষাপটের উপর নির্ভরশীল। তারও কিছু সত্যি রয়েছে, আজকের ভিডিওতে সেগুলোই তুলে ধরার চেষ্টা করলাম। যেখান থেকে একটা বিষয় পরিষ্কার, হ্যাঁ, ভারতের এই পরিস্থিতি সামাল দেয়া সেই সময় ব্রিটিশ রাজের পক্ষে এক প্রকার অসম্ভব ছিল। দেশভাগ কোথাও যেন ভারতের ইতিহাসে বা ভারতের আগামীর লিখনে লেখা হয়ে গিয়েছিল। কংগ্রেসের ভূমিকা সেখানে কোথাও কি নেগেটিভ ছিল? এটা ঠিক, কংগ্রেস চেষ্টা করেছিল, কিন্তু তার থেকেও অনেক বড় ছিল সেই সময় ভারতের স্বাধীনতা এবং ভারতের তাখত অর্থাৎ প্রধানমন্ত্রীর মসনদ। নেহরু বুঝেছিলেন সবকিছু শেষে যখন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়, তখন আপাতত এই স্বাধীনতাকে অ্যাকসেপ্ট করো, এবং তিনি ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন। এটাই ছিল তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই আনন্দ মুহূর্তে যেসব মানুষ প্রাণ দিয়েছিলেন সেই সংখ্যাটা নেহাতি কম ছিল না। তার বিচার আজও তারা পাননি। ভারত তো স্বাধীন হয়েছিল, লাখো শহীদ প্রাণ দিয়েছিল, তার সঙ্গে সঙ্গে প্রাণ দিয়েছিলেন বহু মানুষ যারা এক স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন। আরো একবার সেই ইতিহাসকে ফিরে দেখা আই এম বোসের এই ভিডিওর মাধ্যমে। যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে শুধু এটুকু মাথায় রাখবেন, আমি কাউকে তুষ্ট করার জন্য ভিডিও বানাই না। থ্যাংক ইউ সো মাচ। আই এম বোস আপনাদের সঙ্গে রয়েছে, নানা ইতিহাস আগামী দিনে এইভাবেই তুলে ধরবে। সঙ্গে থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না, কারণ সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো খরচ হয় না, কিন্তু আমাদের অনেক উপকার হয়। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। আপাতত এখানে শেষ করছি। জয় হিন্দ।